এবং ব্যক্তিগতভাবে আমি খুব হার্ট হয়েছি ঘটনাটায়। একটা ওইটুকু মেয়ের সাথে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটাও সত্যি সিপিএম এর বাড়িতে বোম ছোড়া হয়েছে, এটাও সত্যি সিপিএম বাড়ির আমাদের একটা বোন চলে গেছে, এটাও সত্যি সিপিএম এর বাড়ি লক্ষ্য করে বোম ছোড়া হয়েছে। কিন্তু চতুর্থ বিষয়টা জানার দরকার আছে যে ওই মিছিলের ভিড় থেকে বোমটা ছুড়লো কারা, কি উদ্দেশ্যে। মারে 99.99% কীটাণু, 0.01টা থেকেই যায়। তা ওই 0.01টা এখনো রয়ে গেছে, আমরা 100% পারিনি। ডেটলও পারেনি, স্যাভলনও পারেনি, আমরাও পারিনি। তাহলে সহজ অঙ্কে 65 হচ্ছে, বিজেপি 74 লিখলো কি করতে? কালকা যোগী শুভেন্দু এসে গালাগাল করবে, পার্সোনাল অ্যাটাক করবে, মানুষ পছন্দ করেন না। আমার দুর্গা এক পায়ে লড়ে 10 কোটি মন জয়, 2 পায়ে তার আরো একবার হারবে অসুরদয়। নমস্কার, আমি দিশা। দ্য ওয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রাজ্যে একাধিক বিষয় নিয়ে কথা চলছে। একদিকে ডিএ রয়েছে, অন্যদিকে ভাতার সমস্যা রয়েছে, আবার চাকরি প্রার্থীরাও রয়েছে। সমস্ত কিছুর মাঝে গত 23শে জুন কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন হয়ে গিয়েছে, আর সেখানে জয়লাভ করেছে তৃণমূল। আজ বেশিরভাগ সময় সেটা নিয়েই কথা বলবো। আজ আমার সঙ্গে রয়েছেন বাংলার রাজনীতির অন্যতম চেনা মুখ, শুধু চেনা মুখই নয়, একজন সুবক্তাও বটে। আজ আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা তথা দলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। দেবাংশুদা, দ্য ওয়ালে সবার আগে আপনাকে স্বাগত। অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সকল দর্শককে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। আমাকে শুরুতেই বলো, তুমি কেমন আছো গতকালকের ফলাফলের পরে? ভালো নেই, কারণ গতকালকের ফলাফলটা দেখে প্রথমার্ধ অব্দি যতটা আনন্দিত ছিলাম, তার পরবর্তীকালে আমাদের ওই ছোট্ট বোনটার সাথে যা হলো, ক্লাস 4-এর বোনটা, 9 বছরের বোনটার সাথে, তারপরে গোটা আনন্দটাই মাটি হয়ে, যেটা আনন্দ উচ্ছ্বাসে কাটাচ্ছিলাম দিনটা, একটা বিষাদপূর্ণ পরিবেশ। এবং ব্যক্তিগতভাবে আমি খুব হার্ট হয়েছি ঘটনাটায়। একটা ওইটুকু মেয়ের সাথে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই। যে বদমাইশগুলো, যে উন্মাদগুলো, যে অসভ্য বর্বরগুলো এই কাজটা করলো, আমার হাতে ক্ষমতা থাকলে আমি, মানে আইন যদি পারমিট করতে হয়তো সুটার সাইড করা উচিত ছিল এদেরকে। ওইখানে দাঁড়িয়ে এদেরকে জেলে ঢুকিয়ে জেলের ভাত খাওয়ানোর কোনো অর্থ হয় না। যাই হোক, একটা আইনের লিগাল প্রসেস আছে, সবকিছু তার এভাবে করা যায় না। সরকারের মতো করবে। মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখ প্রকাশ করেছেন, পুলিশকে স্ট্রং, মানে হয়তো সব মিডিয়াতেও খবরটা তখনও পৌঁছায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার রিয়াকশন জানিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, ফলে দেখুন, এরকম কিছু অসভ্য বর্বর তো সব জায়গাতেই থাকে, এবং যতক্ষণ না কেউ অসভ্যতামি করছে আপনি একটা অসভ্যকে আইডেন্টিফাই করতে পারবেন না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুবই দুঃখজনক ঘটনা। তবে আমি এটাও মনে করি যে তদন্তে এটাও দেখা উচিত যে তৃণমূলের এই গোটা জয়টা থেকে নজর ঘোরাতে বা কালিমালিপ্ত করার জন্য ওই ভিড়ের মধ্যে কোনো এক গোষ্ঠী ঢুকে গিয়ে কাণ্ডটা করলো না তো। কারণ মানে একজন বা দুজন স্পেসিফিক লোক তো নয়, একটা মিছিলের ভিড় থেকে হয়েছে। ফলে ভিড়ের মধ্যে থেকে কে একটা বোম ছুড়ে দিচ্ছে, এটা আইডেন্টিফাই করা অতটা ইজি ব্যাপার নয়। যদিও পুলিশ এখন অব্দি 1 আর 2, মনে হয় 7 5জনের কাছাকাছি অ্যারেস্ট হয়েছে। তাদের মধ্যে একজনের রাজনৈতিক পরিচয়, অবশ্যই আমাদের দলের সঙ্গে তারা যুক্ত, বাকি 4জনেরটা এখনো জানা যায়নি, আমরা সেটার অপেক্ষায় আছি। তবে কালকে বিকেলের পোর্শনটা যদি বাদ দেন, ভোটের রেজাল্টটুকুনি নিয়ে যদি জিজ্ঞাসা করেন, ব্যক্তিগতভাবে আমি খুব আনন্দিত, রাজনৈতিকভাবে আনন্দিত, দলগতভাবে আনন্দিত, এবং 3-4টে কারণে আনন্দিত। প্রথম কারণটা হচ্ছে, দেখুন, একটা জয়ের পেছনে তো, মানে একটা মালা তৈরি করার পেছনে যেমন অনেকগুলো ফুল থাকে, তেমন একটা জয়ের একটা নির্দিষ্ট কারণ হয় না, অনেকগুলো কারণ মিলে একটা জয় তৈরি হয়। এই জয়ের আমাদের প্রথম কারণ এবং অনিবার্য কারণ যেমন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। 2 নম্বর কারণ হচ্ছে তার কাজ, তার সামাজিক প্রকল্প। 3 নম্বর কারণ হচ্ছে বিরোধীদের, বিশেষ করে বিজেপির, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ব্যক্তিগত কুৎসা, ব্যক্তিগত আক্রমণ, পার্সোনাল অ্যাটাক, পলিটিক্যাল অ্যাটাকের বাইরে গিয়ে, যেটা বাংলার সাধারণ মানুষ পছন্দ করে না। মহিলাটাকে তো 50 বছর ধরে দেখছে, বাংলার মানুষের সাথে একটা কেউ সমালোচনা তার করতে পারে, কিন্তু তারপরেও একটা আত্মিক যোগাযোগ হয়ে যায়। একটা সন্তান আর মায়ের যেমন আত্মিক যোগাযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়কে 50 বছর ধরে রাজনীতিতে দেখছেন বাংলার মানুষ। ফলে এই কালকা যোগী শুভেন্দু এসে গালাগাল করবে, পার্সোনাল অ্যাটাক করবে, মানুষ পছন্দ করেন না। চতুর্থ, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি। এবং পঞ্চমত, ভারতীয় জনতা পার্টির ইস্যু বিহীন রাজনীতি। এই 4-5টা বিষয় আমার মনে হয় সম্মিলিতভাবে কাজ করেছে, যার দরুন এই রেজাল্ট। এবং বাংলার মানুষ, কালীগঞ্জের মানুষ সম্মিলিতভাবে সকল বিরোধী দলকে উচিত শিক্ষা দিয়েছেন। একদমই। তবে গতকালকে সেই মর্মান্তিক ঘটনার থেকে একটা অভিযোগ অনেকগুলোই উঠেছে। তার মধ্যে থেকে একটা হচ্ছে গিয়ে বলা হচ্ছে যে এই সম্পূর্ণ ঘটনাটা তৃণমূল কর্মীরাই ঘটিয়েছে, আর আরেকটা অভিযোগ হচ্ছে সিপিআইএম এর বাড়ি লক্ষ্য করে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। এ বিষয়ে আপনি কি বলবেন?
দেখুন, আমি আবার বলছি, তৃণমূল কর্মীরা এতে কেউ জড়িত নয়, কথা আমি একবারও বলিনি, বলতে পারবো না। মানে আমরা তো সিপিএম নই যে প্রমাণিত খুনিদেরও মাথায় করে নিয়ে ঘুরে বেড়াই। সে মনোরঞ্জন পাত্র হোক কিংবা সিথির মোড়ে দুলাল ব্যানার্জি হোক, আমরা তো সিপিএম নই। খুনের অভিযোগ থাকা এক একজনকে বড় বড় পদে দিয়ে তাদের পুরস্কৃত করি। সুশান্ত ঘোষ কঙ্কাল পুঁতে রেখে ফেমাস হওয়ার পর তারপরে সে যখন জেলায় ঢোকার পারমিশন পেলো, তাকে গোলাপ ফুল জবার মালা দিয়ে বরণ করেছিল এই দল। তাহলে আমরা সিপিএম নই, আমরা কোনোদিন নিজেদের দায় থেকে সরে আসি না। ভুল হলে স্বীকার করতে জানি, এবং সবটা তো একটা রাজনৈতিক দলের কন্ট্রোলেও থাকে না। মানে আপনি বলুন না, মানে আপনার বাড়িতে যদি 50 জন মেম্বার হয় আত্মীয় স্বজন মিলিয়ে, 50 জন কি আপনার নিয়ন্ত্রণে কখনো থাকে? থাকে না। একটা স্কুলের বাচ্চা, একটা স্কুলের ক্লাসরুমে 60-65 জন একটা ক্লাসে বাচ্চা থাকে, একটা স্কুলে 1000-1500 স্টুডেন্ট থাকে, সবাই হেড স্যারের নিয়ন্ত্রণে থাকে। কোনো বাচ্চা বদমাইশি করেন না কখনো, তাকে শাস্তি দেওয়া হয়, তাকে বোঝানো হয় পরের বার এটা করো না। কিন্তু কেউ করবে না এই গ্যারেন্টি আপনি দিতে পারেন না। প্রমাণটা বা সেই রাজনৈতিক দল বা সেই স্কুল বা সেই ফ্যামিলি কতটা সিনসিয়ার সেটা বোঝা যায় যে বাচ্চাটা অন্যায় করার পর তার পাশে দাঁড়ানো হচ্ছে না, তাকে শাস্তি দেওয়া হচ্ছে তার ওপর। আমরা কিন্তু প্রথম পন্থায় যাইনি, আমরা দ্বিতীয় পন্থা অবলম্বন করেছি, শাস্তি দেওয়ার পন্থায় গেছি, এবং চূড়ান্ততম শাস্তি হোক, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেছেন। ফলে বাকি বিরোধীরা অভিযোগ করছে সিপিএম এর, অবশ্যই যিনি যে বাচ্চাটি চলে গিয়েছে সে একটি সিপিএম বাড়িরই মেয়ে, তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তার মা স্বয়ং বলেছে তারা বংশ পরম্পরায় সিপিএম এর ভোটার, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ফলে আমি কোনো কিছুই অস্বীকার করছি না, আমি কিছু সম্ভাবনার কথা বলছি যেগুলো খতিয়ে দেখার দরকার। এটাও সত্যি সিপিএম এর বাড়িতে বোম ছোড়া হয়েছে, এটাও সত্যি সিপিএম বাড়ির আমাদের একটা বোন চলে গেছে, এটাও সত্যি সিপিএম এর বাড়ি লক্ষ্য করে বোম ছোড়া হয়েছে। কিন্তু চতুর্থ বিষয়টা জানার দরকার আছে যে ওই মিছিলের ভিড় থেকে বোমটা ছুড়লো কারা, কি উদ্দেশ্যে। এই অভিযোগটা রাজনৈতিক মহলের প্রায় প্রত্যেকটা দলই করছে, সেটা হচ্ছে গিয়ে গোটা রাজ্যে একটা মাত্র উপনির্বাচন হলো, আর সেখানেই যদি এরকম একটা মৃতদেহ দেখতে লাগে, যখন আসল বিধানসভা অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচন শুরু হবে, সেখানে রাজ্য জুড়ে আরো অনেক মৃতদেহ দেখা যাবে, তার আঁচ তারা করতে পারছেন। সে বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে নির্বাচনের প্রসেস চলাকালীন সেই অর্থে কিন্তু কিছু হয়নি। কেউ বলতে পারবে না কালীগঞ্জের ভোটে ছাপ্পা হয়েছে, বুথ দখল হয়েছে, রিগিং হয়েছে, বিরোধী ভোটারদের আটকানো হয়েছে, কেউ বলতে পারবে না। এমনকি বিজেপি সিপিএমও বলেনি, আমাদের 24 ঘন্টা গোষ্ঠী উদ্ধার করে দেওয়া টিভি চ্যানেলগুলোও বলেনি। তো ফলে নির্বাচন প্রসেস যথেষ্ট শান্তিপূর্ণ, ফলে রেজাল্টের আউটকামও স্বচ্ছ। কিন্তু নির্বাচন পরবর্তী সময় একটা ঘটনা ঘটে গিয়েছে, যেটা আমি আবার বলছি আমরা কি অস্বীকার করতে পারবো না, কিন্তু হোপ ফর দ্য বেস্ট, আমরা আগের থেকে অনেকাংশে বাংলায় নির্বাচন কেন্দ্রিক অশান্তি কমাতে পেরেছি। আগে তো লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পৌরসভা সবসময় ঝামেলা সিপিএম এর সময়। আপনি গ্রাম বাংলায় সমীক্ষা করে দেখুন, যারা বিরোধী ভোটার তাদের কতজন 2011-এর আগে ভোট দিতে পারতেন, একটু তৃণমূলকে ভোট দেয় বা কংগ্রেসকে ভোট দেয়, এইরকম সমর্থকদের বাড়ি বেছে বেছে যান। সমর্থকরা তো পার্টি কর্মী নয়, নর্মাল ভোটার যারা, তারা তো মিথ্যে বলেন না, তাদের বাড়ি বাড়ি যান। সিপিএম এর সময় আপনাদের ভোট দিতে দিত, একটু জানুন। আর আপনি এই রেজিমে সিপিএম সমর্থকদের বাড়িতে যান, জিজ্ঞাসা করবেন আপনি পঞ্চায়েত দিয়েছেন? হ্যাঁ। পৌরসভা দিয়েছেন? সে তো পৌরসভা অবশ্যই দেবে না পঞ্চায়েতের হলে। লোকসভা দিয়েছেন? হ্যাঁ। বিধানসভা দিয়েছেন? হ্যাঁ। কিছু পকেট আছে যে পকেটগুলো এখনো হয়তো আমরা, ওই যে বলে না যে কিছু কিছু অ্যান্টি, কিছু কিছু ডিটারজেন্টের, কিছু কিছু ওই ডেটল স্যাভলনের মতো ইয়ের বিজ্ঞাপন আসে যে মারে 99.99% কীটাণু, 0.01টা থেকেই যায়। তা ওই 0.01টা এখনো রয়ে গেছে, আমরা 100% পারিনি। ডেটলও পারিনি, স্যাভলনও পারিনি, আমরাও পারিনি, স্বীকার করছি। আগামী দিনে 100%-এর চেষ্টা থাকবে, কিন্তু হ্যাঁ, ওই 35%, 40% থেকে 99% অব্দি নিয়ে যাওয়ার কাজটা কিন্তু আমরা করতে পেরেছি। আজকে বাংলার লোকসভা, বিধানসভা নির্বাচনে বুথ দখল, ছাপ্পার অভিযোগ সেই অর্থে ওঠে না। হ্যাঁ, নির্বাচন চলছে, কোথাও একটা ধস্তাধস্তি হবে না, নির্বাচন চলছে, কোথাও একটা কেউ কাউকে দুটো চত্থাপ্পড় মারবে না, এই দৃশ্য ভারতবর্ষের কোথাও দেখা যায় না। সব জায়গাতেই এটা হয়, এটা খুব ন্যাচারাল ব্যাপার। আর বাংলা বিশেষ করে খুবই পলিটিক্যাল সোসাইটি, এখানে প্রত্যেকটা মানুষ রাজনৈতিকভাবে ভীষণ রিজিড, সাধারণ মানুষই। আর এখানে তো কর্মী সমর্থকদের কথা বলা হচ্ছে, ফলে একটা ইগো কাজ করে, ফলে একটু ধস্তাধস্তি। আর এখনকার মিডিয়ার একটু স্বভাব হয়ে গেছে, সিপিএম এর সময় মিডিয়া ছিল না, ওয়াল ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, হাতে হাতে মোবাইল ছিল না, 3G 4G 2G কিছুই ছিল না, মোবাইলটাই ছিল না। আর মোবাইল যখন এলো তখন ইন্টারনেট ছিল না, ফেসবুক লাইভের তো গল্পই নেই। তো সেই সময় দাঁড়িয়ে আমি যেখানে বসে আছি, এখানে একটা মার্ডার হলে 2 দিন পরে সেটা পেপারে বেরোতো,
তাও কোথায়? ওই জ্যোতিষদের বিজ্ঞাপন, স্ত্রীকে বশীকরণ করুন, তার নিচের একটা ছোট্ট প্যারাতে। আর আজকের দিনে কেউ কাউকে একটা থাপ্পড় মারলে ওটা পত্রিকার প্রথম পাতায় হেডলাইন হয়। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স। 2 নম্বর কথা কি, ফলে আপনার চোখে হয়তো খবরের ব্যাপ্তি বেড়েছে, কিন্তু আপনি যদি গভীরে গিয়ে ভাবেন ঘটনার ঘনঘটা কমেছে। খবরের ব্যাপ্তি বেড়েছে কারণ মানুষের খবরের রিচ বেড়েছে এবং সংবাদ মাধ্যমেরও রিচ বেড়েছে। আজকে ইরান ইসরায়েলে বোম মারছে, ইসরায়েল ইরানে বোম মারছে, আপনি লাইভ বসে ফোনে দেখছেন। আর আগে এ সমস্ত খবরের 4 দিন পরে আন্তর্জাতিক খবরটা আপনার পেপারে বা রেডিওতে আপনি শুনতে পেতেন। ঠিক আছে, তো এটা বেসিক ডিফারেন্স। ফলে এই জায়গা থেকে আমরা অনেকাংশে কমাতে পেরেছি। আমরা বাংলায় গণতান্ত্রিক পরিবেশ ফেরত আনতে পেরেছি। গণতান্ত্রিক পরিবেশ ফেরত আসা মানে কি? এই যে ধরুন টেলিভিশন চ্যানেলে আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো রোজ আমাদের পিন্ডি চটকাচ্ছে এসে এসে। কেউ বলতে পারবে তাদের গায়ে একটা চত্থাপ্পড় পড়েছে? কেউ বলতে পারবে তারা কেউ আক্রান্ত হয়েছে? তৃণমূলের আমলে একটা চায়ের দোকানে বসে আজকে রাজনৈতিক আড্ডা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ষষ্ঠী পুজো করা হয়। আপনি চায়ের দোকানগুলোতে যাবেন, দেখবেন সিপিএম এর দাদুরা বসে বসে এই কাজ করেন। সিপিএম এর সময় চায়ের দোকানে বসে সিপিএম এর বিরুদ্ধে একটা শব্দ বলার ক্ষমতা কারো ছিল না। আমরা তো ছোট ছিলাম, রাজনৈতিক ফ্যামিলি থেকে কোনোদিন আসিনি। কিন্তু আমার ইন্টারেস্ট ছোটবেলা থেকেই পলিটিক্সে, 7-8 থেকে রাজনীতিতে ইন্টারেস্ট। বাবার সাথে চায়ের দোকানে গেছি, আমি পরোটা খাচ্ছি, বাবা চা খাচ্ছে, বাবাকে কিছু একটা বললাম, বাবা দেখো সিপিএম কালকে না, ঘরে গিয়ে কথা হবে, এখানে সব না। আমার আপনারা দর্শকদেরও এই অভিজ্ঞতা থাকবে সবার। তো আজকের দিনে আপনি রাস্তাঘাটে দাঁড়িয়ে যদি তৃণমূলকে গালাগালও করেন, আপনার বাবাও আপনাকে বলবে না চুপ কর। এই গণতান্ত্রিক পরিবেশটা ফেরত এসছে। আজকে জায়গায় জায়গায় সোশ্যাল মিডিয়া খুলুন, তৃণমূল নিয়ে কত মিম, কটা অ্যারেস্ট হচ্ছে, কটা মার খাচ্ছে। আর যোগী আদিত্যনাথকে নিয়ে একটা ইয়ার্কি মেরেছিল, আসাম থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আর মমতা ব্যানার্জিকে কি না কি ব্যঙ্গ বিদ্রুপ করে ফেসবুকে পোস্ট করা হয়। দ্যাট ইজ ডেমোক্রেসি অ্যান্ড উই হ্যাভ এস্টাবলিশড দিস। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কিছু মানুষকে মরা কান্না কাঁদতে হবে, কিছু মানুষকে বাংলায় সব গ্যালোরে গ্যালোরে খারাপ খারাপ এই জিনিস বলতে হবে, বলে বাংলার পরিবেশকে খারাপ করতে হবে। অ্যান্ড উই হ্যাভ নাথিং টু ডু। এটা আমাদের হাতে নেই। জেলাসির কোনো ওষুধ হয় না, হিংসার কোনো ওষুধ হয় না। জ্বর হলে প্যারাসিটামল, গ্যাস হলে জেলুসিল, হিংসার ট্যাবলেট মার্কেটে আসেনি, কোনো ফার্মেসিতে পাওয়া যায় না। ফলে যতদিন এই ওষুধ আবিষ্কার হচ্ছে ততদিন এগুলো আমাদের একটু টলারেট করতে হবে। একদমই খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন। তবে আমি একটু উপনির্বাচনের দিকে আরেকবার ফিরে আসছি। সেটা হচ্ছে গিয়ে নির্বাচন কমিশন বলছে যে ওই একটা মাত্র বিধানসভা কেন্দ্রে যে বিজয় মিছিল হচ্ছে সেই বিষয়ে তাদের কাছে নাকি কোনো খবরই নেই। এটা কি করে সম্ভব হতে পারে? দেখুন, বিজয় মিছিল না অনেক সময় প্ল্যান্ড বিজয় মিছিল হয়নি। গ্রামগঞ্জের দিকে কেউ জিতলো, 5টা ছেলে আবির খেলতে খেলতে এসে সবাইকে বাড়ি থেকে ডাকতে ডাকতে বলে এই চল চল আমরা জিতে গেছি। সাধারণ লোকজন বাড়ি থেকে বেরিয়ে এলো, ওই ভিড়টাই বাড়তে বাড়তে 100টা লোকের ভিড় হয়ে গেল, গলিতে ঢুকে গেল। শহরের দিকে মিছিলটা অর্গানাইজড হয়। শহরের দিকে মানুষের একটা 10টা-5টা ডিউটি টাইম আছে অধিকাংশ মানুষের। আর গ্রামের দিকে এই ডিউটি করা মানুষের পাশাপাশি একটা বড় অংশের মানুষ আছে যারা ধরুন কেউ চাষবাস করে, কেউ শ্রমিক, কেউ ধরুন কোনো বাড়িতে দোকান দিচ্ছে, কেউ এমন কোনো কাজ করছে যেটা ধরুন সময়ে বাধা ধরা কাজ নয়। ফলে মানুষকে ডাকলে পাওয়া যায়। আপনি শহরে চট করে আপনি যে কারণে দেখবেন যে কোনো রাজনৈতিক দলের মিটিং মিছিল গ্রামাঞ্চলে অনেক বেশি ভিড় হয় দেন শহর। শহরে আপনি 500 লোক নিয়ে একটা স্ট্রিট কর্নার করা মানে দ্যাট ইজ বিগ। কিন্তু 500 লোক নিয়ে শহরে একটা প্রোগ্রাম করছে মানে এ বাবা এর লোক হয় নাই। ঠিক আছে, তো এটার ডিফারেন্স। ফলে গ্রামের দিকে মানুষ যেমন ইমোশনালি বেশি কানেক্টেড টুয়ার্ডস দেয়ার আইডিওলজি, গ্রামের দিকে মানুষের যেমন রাজনীতি করার সময় আছে নিজের কাজ সামলানোর পাশাপাশি, গ্রামের দিকে যেমন মানুষের উন্মাদনাটা বেশি। তো সেই রকম ভাবেই একটা মিছিল গ্রামের দিকে অর্গানাইজ করতে হয় না। 4টে লোক হাঁক দিল, 5টা বাড়ি থেকে লোক বেরিয়ে এলো, সবাই আনন্দের সাথে চলো জিতে গেছি। সবাই যাচ্ছে, কোথায় যাচ্ছি কেউ জানি না, কোনো ডেস্টিনেশন আমরা জানি না যে এখানে গিয়ে হাঁটাটা শেষ হবে। ফলে এটা নির্বাচন কমিশনের কাছে নোটিফিকেশন যাবে হবে, এটা হয়তো কেতাবি, হয়তো কাগজপত্রে হয়, হয়তো নিয়ম, বাট গ্রামের দিকে এটা হয় না, কোনো দলের ক্ষেত্রেই হয় না। এই সাগরদিঘিতে যদি ধরুন কংগ্রেস জিতেছিল উপনির্বাচনে, তৃণমূল হেরেছিল, সাগরদিঘিতে যে কংগ্রেস মিছিল বার করেছিল গলিতে গলিতে বিজয় মিছিল, ওরা তো এক্সপেক্টও করেনি জিতবে, সেই জায়গা থেকে জিতে গেছে। তো ওই রকম জায়গা থেকে যখন একটা এত ভালো ফলাফল হয়, ওরা কি নির্বাচন কমিশনকে জ্বালিয়ে বিজয় মিছিলগুলো করেছিল পাড়ায় পাড়ায় গলিতে গলিতে? এগুলো হয় না, এগুলো বাস্তব নয়।
তবে আপনি যখন আনন্দের কথা বলছেনই, কোথাও একটা মনে হয়েছে গতকাল ফলাফল বেরোনোর পর শুভেন্দু অধিকারীর মধ্যেও একটা ছোট্ট আনন্দ কাজ করেছিল, কারণ তিনি দাবি করেছেন যে কালীগঞ্জে হিন্দু ভোটের সিংহভাগটাই নাকি বিজেপি পেয়েছিল। এই কথাটা কতটা সত্যি? শুভেন্দু অধিকারীর চেয়ে বড় চোর, চিটিংবাজ, ধাপ্পাবাজ, গাদ্দার এই বিশেষণগুলো ছিল। নতুন কয়েকটা যুক্ত হচ্ছে ঢপবাজ, গুলবাজ। ওনার নামের আগে 4বার শ্রী এর জায়গায় এগুলো উচ্চারিত হবে এবার। আচ্ছা, আমি একটা সিম্পল কথা বলছি, এগুলো কি সব বাদ দিন। শুভেন্দু অধিকারী বলছে বিজেপি ওয়েস্ট বেঙ্গলের পেজ থেকে। অবাক হয়ে গেছি। আমি আপনাদেরকেও দেখাই, দয়া করে যদি এডিট করেন এটা বিজেপি ওয়েস্ট বেঙ্গলের, ওইটা একটু পাশে দিয়ে দেবেন। আমি এটা নিয়ে একটা ভিডিও করব। মানে আমি আপনাকে বলছি, এই ছবিটা তারা কালকে ছেড়েছে এবং এই ছবিটাতে তারা লিখছে ভারতীয় জনতা পার্টি নাকি, এই যে আমি এটা একটু দেখাতে চাইছি, ভারতীয় জনতা পার্টি নাকি এই 2021-এ ভোট পেয়েছিল 70%। একটু ব্রাইটনেস বাড়িয়ে দিয়ে আপনার ক্যামেরা ধরতে সুবিধা হবে। 2024-এ নাকি 72%। 2025-এ নাকি হিন্দুদের 74% ভোট পেয়েছে কালীগঞ্জে। যারা এই পেজগুলো চালায় তাদের কোন স্যারের অঙ্কের ক্লাস নিতেন? ইমিডিয়েটলি আমি তাদের সাথে মিট করতে চাই এবং তাদেরকে বলতেছি আপনি এমনই অঙ্কের ক্লাস নিতেন। ওরা শুধু এখন গ্রাফিক্সে ভুল করছে তা নয়, ওরা 21-এও হিসাবে ভুল করেছিল 200-র গল্প বলে 77, 24-ও হিসাবে ভুল করেছিল 34-এর গল্প বলে 12, 35-এর গল্প বলে আবার ভুল করেছে। আচ্ছা, সিম্পল অঙ্ক দুই একটা। কালীগঞ্জে 57% মুসলিম ভোট, তাহলে ক্লিয়ার, কারণ ওখানে তো খ্রিস্টান অন্যান্য ধর্মের লোক অত নেই, ক্লিয়ার অঙ্ক করলে 57 মুসলিম ভোট মানে 43 হিন্দু, 100 হচ্ছে ন্যাচারাল। তবে 43% হিন্দু ভোট। বিজেপি বলে ওরা একটা মুসলিম ভোট পায় না। বিজেপি ভোট কত পেয়েছে? 28%, তাই তো? তাহলে আমরা ধরে নিতে পারি বিজেপির কথা অনুযায়ী যে 28%-এর গোটাটাই হিন্দু ভোট শুধু, কারণ মুসলিম ভোট ওরা পায় না। তাহলে টোটাল হিন্দু আছে 43, বিজেপি ভোট পেল 28, তাই তো? 43-এর 28 কত হয়? আমি আপনাদের সামনে একটু ক্যামেরাটা জুম করতে অনুরোধ করবো সোজা অঙ্কের জন্য। আচ্ছা, 43-এর 28, 28 ইন্টু 100 ডিভাইডেড বাই 43, 65%। কালীগঞ্জে বিজেপি হিন্দু ভোটের 65% পেয়েছে, শুভেন্দু দাবি করেছে 75%। এই যে 65%টা পেয়েছে, এটাও গতবারের চেয়ে কম। কেন? কারণ গত লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল 31% ভোট এই কালীগঞ্জ থেকে। আচ্ছা, যদি 31% ভোট পায়, আমি অঙ্ক করছি, 31 গুণ 100 কত হচ্ছে? 72%। হ্যাঁ, করা আছে 72%। আপনারা দেখতে পাচ্ছেন আশা করি ক্যামেরায়। এবং বিজেপির যেই গ্রাফিক্সটা আমি আপনাদেরকে দেখালাম, সেই গ্রাফিক্সটা যদি আপনারা দেখেন, সেই গ্রাফিক্সে কিন্তু বিজেপি একটা জিনিস ঠিক লিখেছে যে 2024-এ 72%। দেখুন, আমারও এসছে হিসাবে, বিজেপির হিসাবে 2024 72%। ঠিক। কেন 72%? কারণ 31% ভোট পেয়েছিল, 43-এর 31 72 হয়, এই অঙ্কটা বিজেপি ঠিক লিখেছে। কিন্তু 25-এ ওরা কত পেয়েছে? 25-এ তো পেয়েছে 28%। আর সেই 28টা আমি যদি 31-এর জায়গায় মারি, সব কোনো কিছু চেঞ্জ না করে, তাহলে সহজ অঙ্কে 65 হচ্ছে। বিজেপি 74 লিখলো কি করতে? মানে আমি বলছি আপনাদেরকে, এই রাজনৈতিক দলটা শুধু মিথ্যেবাদী নয়, মূর্খ, গন্ডমূর্খ, চোর, চিটিংবাজ, কি বলবো এদেরকে। এটা হচ্ছে প্রথম অঙ্ক। আমি সহজ অঙ্কে বোঝালাম, আপনাদের দর্শককে প্রমাণ দেখিয়ে দিলাম। 2 নম্বর কথা, কালীগঞ্জে বিজেপি যে 31% ভোট আগে পেয়েছিল, তখনও তো 43% হিন্দুর মধ্যেই পেয়েছে। এবারও যে 28 পেয়েছে, 43% হিন্দুর মধ্যেই পেয়েছে। তাহলে হিন্দুদের মধ্যে বিজেপিকে ভোট দেওয়া লোকের সংখ্যা কমলো না বাড়লো? 31 থেকে 28 হওয়া কমলো। কত কমলো? 3%। আচ্ছা, লোকসভার সময় মুর্শিদাবাদ হয়নি, ধুলিয়ান হয়নি, মহেশতলা হয়নি, এসএসসি হয়নি, সকল বিজেপির কথা অনুযায়ী এসব হয়নি। এসব না হওয়া সত্ত্বেও বিজেপি 31%। আর লোকসভার পর এগুলো সব হওয়ার পর টাটকা টাটকা যখন ভোট হচ্ছে, মহেশতলা হয়েছে 15 দিন হয়নি, মুর্শিদাবাদ হয়েছে 2 মাস হয়নি, তখন বিজেপি 3% ভোট হারাচ্ছে। 3% হিন্দুরা কম ভোট দিচ্ছে বিজেপিকে, হয় ভোট দিতেই আসছে না।
বিজেপিকে ভোট দিতে তারা রিল্যাক্টেন্ট। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ কি? এর দুটো অর্থ হয়। এক, পশ্চিমবাংলার হিন্দুরা এই উত্তরপ্রদেশের কায়দায় ধর্মীয় রাজনীতি পছন্দ করছে না। আর দ্বিতীয় কারণ হতে পারে যে পশ্চিমবঙ্গের হিন্দুরা ভারতীয় জনতা পার্টির হিন্দুত্বকে মনে করছে যে আমাদের বাঙালিয়ানার যে হিন্দুত্ব, সেই হিন্দুত্বটাকে কোথাও গিয়ে নষ্ট করার জন্য এসছে। প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রে হোক বা প্রচারের ক্ষেত্রে হোক, সবকিছু স্লোগান, গান, সমস্ত কিছুই আপনার ইনস্ট্যান্ট তৈরি করা। তো সেই ক্ষেত্রে এবার আগামী যে 26-এর নির্বাচন, সেখানেও তো এক কথায় বলতে গেলে খেলা হবে, এটা মানেন কি? খেলা তো একবার হয়েছে, এবার ওয়ার্ল্ড কাপ 4 বছর পর পর হয়, আমাদের বেঙ্গল কাপ 5 বছর পর পর। আবার খেলা হচ্ছে, তো চ্যাম্পিয়ন টিম হিসাবে কাপ রিটেন করা আমাদের কাজ। গুজরাট থেকে টিম গুজরাট আসছে, টিম বেঙ্গল টিম কেকেআরকে হারাতে। গুজরাট আসছে, গুজরাট এসে ইডেনে খেলছে ক্রিকেট, যুব ভারতীতে খেলছে ফুটবল, এক একটা স্টেডিয়াম ঘুরে ঘুরে খেলছে। এই বিরোধী টিমের কেউ বাংলা বলতে জানে না, বাংলা বুঝতে পারে না, বাংলার কালচার জানে না, দর্শক ভর্তি বাংলার মানুষ। কিন্তু এই বিরোধী টিম বারবার এসে বাংলার মানুষকে বলছে যে আমি তোমাদের মতো হতে পারবো না, তোমরা আমার মতো হও। ফলে গ্যালারিতে দর্শক খেপছে, বোতল উড়ে আসছে, জুতো উড়ে আসছে। এই অবস্থায় ম্যাচ স্টার্ট হচ্ছে। ওদের 11টা প্লেয়ার, প্যাড আছে পায়ে, হাতে গ্লাভস আছে, সুন্দর বল নিজেরাই নিয়ে এসছে, আম্পায়ারকেও নিজেরাই ভাড়া করে নিয়ে এসছে, ঠিক আছে, হাতে সুন্দর ব্যাট, ফ্লাড লাইটের বাল্ব গুলো এসে পাল্টে দিয়েছে। ওদের 11টা প্লেয়ার পুরোপুরি প্রস্তুত ফিজিক্যালি। আর উল্টো দিকের আমাদের প্লেয়ার একজনই, হাইট 5 ফুট 2 ইঞ্চি, বয়স ওই মধ্যবয়সীর থেকে একটু বেশি, হাতে ব্যাট আছে কিন্তু পায়ে বুট নেই, হাওয়াই চপ্পল আছে। খেলা হবে, ওদের 11 জন, আমাদের একজন, খেলবো আমরা, রাজি আছি, আসুক। তো এই নিয়ে দুটো লাইন হয়ে যাক। আমার দুর্গা এক পায়ে লড়ে 10 কোটি মন জয়, 2 পায়ে তার আরো একবার হারবে অসুরদয়। অসংখ্য ধন্যবাদ দেবাংশুদা। আর এ ধরনের আরো বহু কথা রয়েছে যা আমরা পরবর্তীতে আরো কারো না কারো সঙ্গে, বা হতে পারে দেবাংশুদার সঙ্গেই হয়তো আলোচনা করব। এই মুহূর্তের জন্য এটা এ পর্যন্তই থাকছে, এবং অন্যান্য খবর ও অন্যান্য আপডেটের জন্য দেখতে থাকুন দ্য ওয়াল।